সেই পার্ট থেকে আমরা শুরু করছি। তো শুরুতেই তিনি কি বলেছিলেন, মাই ব্রাদার্স, তিনি বাংলায় ভাষণটা দিয়েছিলেন, আমরা ইংরেজি অনুবাদটা পড়ছি। মাই ব্রাদার্স, I stand before you today with a heart overflowing with grief. তাহলে হার্ট মানে আমরা জানি হৃদয়, ওভারফ্লোয়িং মানে হচ্ছে ভারাক্রান্ত, এবং গ্রিফ মানে হচ্ছে দুঃখ বা দুর্দশা। গ্রিফের সাথে তোমরা সিনোনিম জানতে চাইলে আমরা স্যাডনেস বলতে পারি, গ্রিফের সাথে অ্যান্টোনিম বলতে চাইলে আমরা হ্যাপিনেস বলতে পারি বা জয় বলতে পারি। তাহলে গ্রিফের সিনোনিম হচ্ছে স্যাডনেস এবং অ্যান্টোনিম হচ্ছে জয়। ইউ আর ফুলি, তাহলে আমরা একটা সেন্টেন্স পড়ে তারপর সেটা বাংলাটাও করে ফেলি, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। তাহলে বলেছেন যে ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. তাহলে বলছি যে ইভেন্টস, তাহলে ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, কোন একটা ঘটনা, বা ইনস্ট্যান্স হচ্ছে ইভেন্টের সিনোনিম। তাহলে ইভেন্ট বা ইনস্ট্যান্স যেগুলো কিনা চলছে এগুলোর কথা বলা হচ্ছে, এবং আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ইম্পোর্ট মানে হচ্ছে কোনো কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব বা নিহিত অর্থ। তো এটা বাংলা করলে দাঁড়ায় যে আপনারা সবই জানেন এবং বোঝেন। We have been trying to do our best to cope with the situation. কোপ মানে মানিয়ে নেওয়া, এবং উই হ্যাভ বিন ট্রাইং টু ডু মানে হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এটার বাংলায় দাঁড়ায় যে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তো ইংরেজি সেন্টেন্সটা কি? অ্যান্ড ইয়েট আনফরচুনেটলি, অর্থাৎ দুর্ভাগ্যক্রমে, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এন্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। বলছে আমার ভাইয়ের রক্তে রাস্তা রঞ্জিত হয়েছে, এরকম একটা রাজপথ রঞ্জিত হয়েছে, সেই অর্থটা বোঝাচ্ছে অ্যাওয়াশ শব্দটা দিয়ে রঞ্জিত অর্থ বোঝানো হয়েছে। ব্লাড মানে রক্ত, এটা আমরা সবাই জানি। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, অর্থাৎ আজ বাংলার মানুষ মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ তার অধিকার চায়। অর্থাৎ এটা ছিল ভাষণের একদম প্রথম অংশ, যেখানে বঙ্গবন্ধু ইন্ট্রোডাকশনটা করেছিলেন। এবং আবার বলছি, ভাষণটা ছিল বাংলায়, সেটার ইংরেজি অনুবাদ করা হয়েছে, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টটাই ইংলিশ, এই কারণে আমরা ইংলিশ ওয়ার্ডগুলোতে ফোকাস বেশি করছি, এবং বাংলা অর্থটা আমরা জেনে নিচ্ছি যে এক্স্যাক্টলি বাংলা অর্থটা আছে। তাহলে এরপর বলেছে আর অ্যাওয়াশড, একজন জিজ্ঞেস করেছে আর অ্যাওয়াশড হয় নাই কেন। এইখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি একটু বলি, যে যখন আমরা স্পোকেন ইংলিশের কথা বলি, স্পোকেন ইংলিশ এক্স্যাক্টলি গ্রামার একদম হুবহু যেভাবে রিটেন ইংলিশে ফলো করে সেইভাবে করে না। সো এখানে আমরা যদি আর অ্যাওয়াশ বলি সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমি একটা বাংলা স্পিচের ভাবানুবাদ করছি, যেভাবে অনুবাদটা করলে অ্যাকচুয়াল অর্থটা সবচেয়ে বেটার ভাবে থাকে, সবচেয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে থাকে, সেইভাবে অর্থটা করা হয়। অলরাইট, এখন আমরা পরের স্লাইডটাতে চলে আসি। তো এখানে আমরা বলছি হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি অন্যায় করেছিলাম আমরা, এরকম একটা কথা বলা হচ্ছে যে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, যে আমরা কি করেছি এমন যেটা অন্যায় হয়েছিল। আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। তাহলে বলছে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। এখানে বলা হচ্ছে যে আফটার দ্য ইলেকশনস, অর্থাৎ নির্বাচনে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান বলতে বোঝানো হচ্ছে যে তারা সবাই সম্মিলিতভাবে কিংবা তারা সবাই ইউনিফর্মলি, অর্থাৎ সবার মতামত একই ছিল, সবাই ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর জন্য এবং আওয়ামী লীগের জন্য। We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there and build our country. তাহলে বলছে যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। তাহলে এখানে দেখো, we were to sit in the National Assembly, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো বা ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমাদের। ড্রাফট আ কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে সংবিধান, এবং এই সংবিধানকে এখানে শাসনতন্ত্র বলা হচ্ছে। ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস, আমাদের জন্য সেখানে আমরা একটা শাসনতন্ত্র তৈরি করব। and build our country, এবং আমাদের দেশকে গড়ে তুলব। The people of this land would thereby get economic, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। অর্থাৎ এই যে আমরা এই কাজগুলো করব, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, কনস্টিটিউশন তৈরি করব, দেশটা তৈরি করব, এর মাধ্যমে এই ভূখণ্ডের যে মানুষ আছে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। বঙ্গবন্ধু কি বলেছেন যে এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে।
বাট ইট ইজ উইথ রিগ্রেট, কিন্তু এটা আমরা কিসের সাথে, দুঃখের সাথে বলছি বা আফসোসের সাথে বলছি। রিগ্রেট শব্দটার এক্সাক্ট বাংলা অর্থ হচ্ছে আফসোসের সাথে বলা বা হতাশার সাথে বলা। দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of blood shed by them repeatedly. So এটা অনেক অনেক বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। এন্ড তোমরা আমাকে জানিও যে তোমরা কোনো অংশে না বুঝে থাকলে বা কোথাও আটকে গেলে ডেফিনেটলি আমাকে জানিও, আমি কিন্তু কমেন্ট একটু পরপর করেই দেখছি। অলরাইট, যেটা আমরা বলছিলাম যে আজ দুঃখের বিষয়, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। তাহলে এটাকে ইংরেজি করা হয়েছে কিভাবে, যে ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে। এই আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে হচ্ছে আজ দুঃখের সঙ্গে বলতে হয় দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স। ট্র্যাজিক মানে হচ্ছে করুণ, তাহলে আমরা 23টি করুণ বছর পার করেছি, কিংবা 23 বছরের করুণ ইতিহাস, বাংলার কিসের ইতিহাস, ফুল অফ স্টোরিজ অফ টর্চার, অর্থাৎ অত্যাচারের ইতিহাস এবং বাংলার মানুষের রক্তের ইতিহাস। টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, তার মানে বাংলার মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে সেটার কথা এখানে বলা হচ্ছে, এবং অফ ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, অর্থাৎ বারবার করে যে তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে সেই কথা বলা হচ্ছে। 23 years of a history of men and women in agony. Agony মানে হচ্ছে আর্তনাদ। তাহলে এখানে যে আর্তনাদ শব্দটা দেখতে পাচ্ছ, agony মানে হচ্ছে আর্তনাদ। আমরা যখন কোনো ব্যথা পাই, ব্যথা পেয়ে হঠাৎ করে একটা আওয়াজ করে উঠি না, সেটাকে agony বা আর্তনাদ বলা হয়ে থাকে। তাহলে এখানে কি বলছে যে এই 23 বছরের ইতিহাস হচ্ছে মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। মুমূর্ষ মানে হচ্ছে মৃতপ্রায়, মৃতপ্রায় নরনারীর আর্তনাদের ইতিহাস। অলরাইট, আচ্ছা, কোনো অংশে যদি কোনো তোমাদের গ্যাপ থাকে বা কোনো অংশ যদি বুঝতে না পারো আমাকে একটু বলবে। যেহেতু আমরা অনেকগুলো স্লাইডে পড়বো, আমরা এখন আছি 2 নাম্বার স্লাইডে, এটা একটু মাথায় রাখতে পারো যে কত নাম্বার স্লাইডে আমরা আছি, সো সেইটা অনুযায়ী তোমরা বলতে পারো। আচ্ছা, অনেকে বলছে যে পজড, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটাও চলছে, সো তোমাদের এন্ডে হয়তো কোনো প্রবলেম হয়েছে নেটওয়ার্কে, কারণ আমার এন্ডে নেটওয়ার্ক কিন্তু একদম কমপ্লিটলি ফাইন। সো একটু তোমরা দেখে নিও। ইনফ্লিক্টেড শব্দটার অর্থ অনেকে জিজ্ঞেস করেছো। ইনফ্লিক্টেড মানে হচ্ছে যার উপরে অত্যাচার করা হয়, যার উপরে করা হয় কোনো কিছু, তার উপরে সেটাকে ইনফ্লিক্ট আপন বলা হয়, যে কারো উপর ইনফ্লিক্ট আপন, অর্থাৎ যে এটার থ্রুতে যাচ্ছে, যে এটার ভিতর দিয়ে যাচ্ছে, তার উপরে এটা ইনফ্লিক্ট করা হচ্ছে। তাহলে টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল মানে হচ্ছে আমাদের মানুষের উপরে যে অত্যাচারটা করা হয়েছে সেটাই হচ্ছে ইনফ্লিক্টেড। আর ব্লাড শেড মানে হচ্ছে রক্তপাত যেটা হয়েছে সেটা। অলরাইট, একজন আরেকবার বুঝতে চেয়েছো, আমি আরেকবার বলছি। সো এখানে বলছে যে এই যে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। এই সেন্টেন্সটাকে ইংরেজিতে করা হয়েছে বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে that we have passed through 23 tragic years. এটা হচ্ছে 23 বছরের করুণ ইতিহাস। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, অর্থাৎ এই 23 বছরের করুণ ইতিহাস হচ্ছে বাংলার মানুষের উপরের অত্যাচারের, of blood shed by them repeatedly, অর্থাৎ বারবার করে যে তাদের শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে সেটার কথা বলছি। এবং সবার শেষে বলছি যে এই 23 বছর ইতিহাস হচ্ছে হিস্ট্রি অফ মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি, অর্থাৎ মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। অলরাইট, এখন চলো পরবর্তী অংশটা দেখি। The history of Bengal, অর্থাৎ বাংলার ইতিহাস, is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. Crimson শব্দটার মানে হচ্ছে লাল, তাহলে ক্রিমসনের সিনোনিম হচ্ছে রেড ডেফিনেটলি। তাহলে ক্রিমসন উইথ দেয়ার ব্লাড, তাহলে বলছে যে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এটার মানে হচ্ছে বাংলার ইতিহাসে বারবার করে দেখা গেছে যে মানুষ তাদের রাজপথ নিজেদের শরীর দিয়ে রঞ্জিত, লাল রঙে রঞ্জিত করছে। রঞ্জন মানে হচ্ছে রং করা, রঞ্জিত মানে হচ্ছে রং করা হচ্ছে, এরকম ঘটনা। We shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the elections of 1954, we could not form a government then. বলছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। তাহলে এখানে দেখো, even though we were the victors, victors মানে হচ্ছে জয়ী, তাই না? victors মানে হচ্ছে জয়ী, যে 1954 সালে ইলেকশন, 1954 সালের নির্বাচনে জয়ী হওয়ার পরেও we could not form a government then, তাহলে
এখানে বলা হয় সরকার গঠন করতে পারি নাই, এবং এটাকে বঙ্গবন্ধু কিভাবে বলেছিলেন যে আমরা গদিতে বসতে পারিনি, মানেই তো সরকার গঠন করে গদিতে বসার কথাই এখানে বলা হচ্ছে। In 1958, 1958 সালে আইয়ুব খান declared martial law to enslave us for the next 10 years. 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। এই গোলাম করে রেখেছে, এবং এই এনস্লেভ আস মানে হচ্ছে দাসের মতন আচরণ করা, অর্থাৎ তিনি যা বলবেন তাই আমাদেরকে শুনতে হবে, তিনি যেখানে যেতে বলবেন সেখানেই যেতে হবে, আমরা আমাদের ইচ্ছা মতন কোথাও যেতে পারবো না, কিছু করতে হবে না, কিছু করতে পারবো না, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে যে মার্শাল ল দ্বারা আমাদেরকে এনস্লেভ করা হয়েছে, আমাদেরকে চেইন করা হয়েছে। তোমরা বারবার সিনোনিম অ্যান্টোনিম জানো, এনস্লেভের সিনোনিম চেইন করা বলা যায় বা আটকে রাখা বলা যায়। ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, অর্থাৎ তার 10 বছর পর্যন্ত তিনি কি করেছেন, তিনি হচ্ছে 10 বছর পর্যন্ত তিনি হচ্ছেন আমাদেরকে বন্দি করে গোলাম করে রেখেছেন। In 1966, 1966 সালে, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. তাহলে বলছে যে 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে এই অংশটাতে বঙ্গবন্ধু কি বলেছেন সুন্দর করে আরো একটু অংশ কথা বলেছেন যে 1952 সালে আমরা রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করার পরেও ক্ষমতা দখল করতে দেয়া হয়নি বা সরকার গঠন করতে দেয়া হয়নি, 1958 সালে মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত গোলাম করে রাখা হয়েছে, সেটাই কিন্তু আমরা এই ইংলিশ অংশটাতে পড়েছি। তো এই অংশটা আমি আরেকবার রিডিং করি, তোমরা তাহলে এখন বুঝতে পারবে। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপল who have repeatedly made their highways crimson with their blood. Highways মানে রাজপথ, crimson মানে লাল করা, কি দিয়ে রঞ্জন করেছে, রক্ত দিয়ে। We shed blood in 1952, even though we were the victors of the elections of 1954, we could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. তাহলে আমি আশা করি এই স্লাইডের যে অংশটা আমরা পড়ছি এই অংশটা আমরা বুঝতে পেরেছি। অলরাইট, সাবিরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথাও যদি বুঝতে না পারো সেটা কিন্তু আমাকে বলবে। মার্শাল ল একজন জিজ্ঞেস করছো, মার্শাল ল মানে সেনাবাহিনীর শাসন। মার্শাল ল অর্থ হচ্ছে সেনাবাহিনীর শাসন, তারা করেছিলেন, সেনাবাহিনীর শাসন জারি করেছিলেন কে, আইয়ুব খান। অলরাইট, পরের অংশটাতে চলে আসে। যাদের বারবার আটকে যাচ্ছে তোমরা একটু তোমাদের নেটওয়ার্কটা খেয়াল করে দেখো, কারণ আমার এন্ড থেকে কিন্তু একদম নেটওয়ার্ক ঠিক আছে, আমি বারবার করে চেক করছি, সো তোমরা একটু দেখে নিও। অলরাইট, এরপরে কি বলছে যে when after the movement of 1969 Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, the latter declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. এক একটা সেন্টেন্স কত বড়, তাই না? আমরা ভেঙে ভেঙে পড়লে সহজ হয়ে যাবে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার এই যে এই অংশটা কোনটা, যে when after the movement, মুভমেন্ট শব্দটা অর্থ হচ্ছে আন্দোলন। when after the movement of 1969, 1969 আন্দোলনে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খানের পতন হওয়ার পরে, ফেল ফ্রম পাওয়ার মানে হচ্ছে তার ক্ষমতা থেকে পতন হওয়ার পরে, এন্ড ইয়াহিয়া খান যখন সরকার নিলেন, তাহলে ইয়াহিয়া খান assumed the reins of the government. assume মানে হচ্ছে এই সরকারের অধিকারটা নিয়ে নেওয়া বা ক্ষমতাটা দখল করা। তিনি কি করেছেন, সরকারের অধিকারটা যখন তিনি নিলেন, দ্য লেটার ডিক্লেয়ার দ্যাট, তাহলে লেটারটা কে, ইয়াহিয়া খান। এই যে দ্য লেটার দিয়ে বোঝানো হচ্ছে যে আইয়ুব খান এবং ইয়াহিয়া খান দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। দ্বিতীয় জন ডিক্লেয়ার দেন, তিনি বললেন দ্যাট হি উড গিভ আস a constitution and restore democracy. তিনি বললেন তিনি দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। তাহলে শাসনতন্ত্রটাই কি, কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে শাসনতন্ত্র, এবং তিনি বললেন গণতন্ত্র দেবেন, অর্থাৎ রিস্টোর ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটার অর্থ হচ্ছে গণতন্ত্র, রিস্টোর মানে পুনর্স্থাপন করা বা পুনর্গঠন করা। সো রিস্টোর ডেমোক্রেসি মানে হচ্ছে তার আগে নির্বাচন হওয়ার কথা ছিল, নির্বাচন হয়েছেও, যেখান থেকে সরকার গঠন করতে দেয়া হয়নি। ইয়াহিয়া খান এসে বলেছেন যে সরকার গঠন করতে দেয়া হবে, আমরা মেনে নিলাম। এখানে আমরা কি বলছি, আমরা মেনে নিলাম, উই লিসেন্ড টু হিম দেন। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। তারপর আমরা কি বলছি যে আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, অর্থাৎ তারপরে অনেক কিছু হয়ে গেল, এন্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এবং তারপরে নির্বাচন হলো। অলরাইট, ঠিক আছে। অ্যাসিউমড অর্থ হচ্ছে তিনি সেই অধিকারটা নিয়ে নিয়েছেন, অর্থাৎ তিনি কি বলে সরকারের ক্ষমতাটা তিনি নিয়ে নিয়েছেন। রেইন মানে হচ্ছে ক্ষমতা, রেইন মানে হচ্ছে ক্ষমতা। অলরাইট,
তারপরে রেইনের অর্থ বলেছি ওকে। এরপর অংশটাতে আমি চলে আসি, এখানে বলছে যে আইভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আইভ মেড আ রিকোয়েস্ট টু হিম not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan, আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। এটা বলেছে আই হ্যাভ মেড আ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে অনুরোধ করলাম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার হয়ে নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি which has the majority in Pakistan, অর্থাৎ এখানে 70-এর নির্বাচনের কথা বলা হচ্ছে যে 70-এর নির্বাচনে পাকিস্তানে পুরো পাকিস্তান জুড়ে যেই পার্টিটা আওয়ামী লীগ মেজরিটি অর্থাৎ বেশিরভাগ ভোট পেয়েছিল সেই পার্টির নেতা হিসেবে তিনি রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট করেছেন? যে আই সেড টু হিম, আমি তাকে বলেছি বা অনুরোধ করেছি, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি। 15ই জানুয়ারি, এখানে ফেব্রুয়ারি হয়েছে, আচ্ছা এই তারিখটা নিয়ে একটু কনফিউশন আছে, ইংলিশটাতে জানুয়ারি লেখা এবং বাংলাটাতে ফেব্রুয়ারি লেখা, এটা একটু তোমরা আমাকে জানাও যেটা 15ই জানুয়ারি হবে নাকি ফেব্রুয়ারি হবে। আর যদি তোমরা এখন জানাতে না পারো আমরা হচ্ছে ক্লাসের শেষে এটা একটু দেখে আমি জানিয়ে দিব। সো এই তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দিবেন। এখানে বলেছে ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি বা ফেব্রুয়ারি, এটা আমরা পরে নিশ্চিত করব। বাট হি ডিড নট লিসেন টু মি, তাহলে এখানে বলছে যে তিনি আমার কথা রাখলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তাহলে তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আচ্ছা, এখন আমি কমেন্টের মধ্যেও জানুয়ারি ফেব্রুয়ারি দুইটাই দেখতে পাচ্ছি, তোমরা একটু আমাকে এটা শিওর হয়ে জানাও, তারপর আমরা পরবর্তী অংশে চলে আসবো। আচ্ছা আচ্ছা, অনেকেই জানুয়ারি বলছে, তাহলে প্রবলি এই জায়গাটাতে টাইপিং মিস্টেক হয়েছে, এটা জানুয়ারি হবে। তাহলে এটা কি হয়েছে যে ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, যে 15ই জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তারপরে কি বললো? at first he said that the meeting would take place in the first week of March, তিনি বললেন যে প্রথম সপ্তাহে মার্চ মাসে কি হবে, ন্যাশনাল অ্যাসেম্বলির যে অধিবেশনটা সেটা প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। তাহলে এটা আমরা আরেকবার রিডিং করি। I've met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 January. But he did not listen to me. He listened to Mr. Bhutto instead. At first, he said that the meeting would take place in the first week of March. অল রাইট। সো অনেকে ইনস্টেড শব্দটা মানে হচ্ছে বদলে, ইনস্টেডের প্রশ্নটা একজন জিজ্ঞেস করেছো, ইনস্টেড মানে হচ্ছে এই যে তার কথা না শুনে ভুট্টোর কথা শুনলেন, এটাই হচ্ছে ইনস্ট্যান্ট, বরং বা বদলে। আমার কথা না শুনে তুমি অন্য কিছু করলে সেটা হচ্ছে, ধরো তুমি স্কুলে যেতে চাইছিলে কিন্তু তোমার একটা প্রোগ্রাম পড়ে গেছে, তুমি প্রোগ্রামে গেলে, সেক্ষেত্রে ইউ ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম ইনস্টেড অফ গোয়িং টু স্কুল। তাহলে ইনস্টেড মানে হচ্ছে একটা কাজ করার বদলে অন্য একটা কাজ করা হয়েছে, সেটা বলা হচ্ছে। অল রাইট, ওকে, আমাকে একটু জানাও যে আমি কি আরেকটু ধীরে ধীরে বলবো কিনা, কারণ একজন বলেছো যে একটু তাড়াতাড়ি বলাটা হয়ে যাচ্ছে, যদি আমরা ধীরে ধীরে বলি। আচ্ছা, এই জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে এখনো কনফিউশন আছে, এটা আমি একটু পরে শিওর হয়ে একবারে ফাইনালি ক্লাসের পরে বলবো, যেহেতু আমিও শিওরলি জানি না, আন্দাজে বলার কোনো দরকার নেই। ওকে, অল রাইট। এখন হচ্ছে বিহাফ মানে হচ্ছে পক্ষে, বিহাফ শব্দটা মানে হচ্ছে পক্ষে। আনিকা, তাসনিম, রিয়া বলেছো পক্ষে। আচ্ছা, অল রাইট, এখন আমরা আরেকটু স্লো করতে বলেছি, আমরা একটুখানি বেশি না, আরেকটু স্লো করি, কারণ অনেক কন্টেন্ট তো, এটা এত স্লোলি পড়লে অনেক দিন সময় লাগবে এটা শেষ করতে। ঠিক আছে, এখানে উই সেড, আমরা বললাম, ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, আমরা বলেছি যে ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো যদি মার্চের প্রথম সপ্তাহে হয়। I said we will carry out our discussions in the assembly, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। I went so far as to say, আমি এই কথা বললাম বা আমি এই পর্যন্ত বললাম, that if anyone came up with an offer that was just, যদি কেউ ন্যায্য কথা বলে, জাস্ট শব্দটার অর্থ হচ্ছে ন্যায্য, জাস্ট শব্দটার একটা সিনোনিম হচ্ছে ফেয়ার, জাস্ট শব্দটার অ্যান্টোনিম হচ্ছে আনজাস্ট এবং আনফেয়ার। তাহলে যদি বলছে যে if anyone came up with an offer that was just, যদি কেউ ন্যায্য কথা বলে, even though we were in the majority, যদিও আমরা সংখ্যায় বেশি হলেও, would agree to that offer,
একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব। তাহলে এখানে বঙ্গবন্ধু বলছেন যে এসেম্বলিতে বসার পরে কেউ যদি ন্যায্য কথা বলে, এমন যদি হয় যে সে একা ন্যায্য কথা বলছে এবং আমরা মেজরিটি, তারপরেও তার ন্যায্য কথাই আমরা মেনে নিব, আমরা মেজরিটি তাদের কথাটা মেনে I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in the band.